আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু কারা এবং আওয়ামী লীগের সবচাইতে বেশি ক্ষতি কারা করেছে? 1970 সালের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর কেন্দ্র করে মহান স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণ এবং 1973 সালের নির্বাচন, এই সব কিছু প্রমাণ করে যে আওয়ামী লীগ কতটা জনপ্রিয় ছিল। কিন্তু আওয়ামী লীগের এই জনপ্রিয়তা আস্তে আস্তে কমার মূল কারণটা কি এবং এই আকাশচুম্বী জনপ্রিয় আওয়ামী লীগকে কারা আসলে অজনপ্রিয় করেছে বা কি কারণে অজনপ্রিয় হয়েছে? যদিও 1973 সালের নির্বাচন নিয়ে অনেকটাই বিতর্ক ছিল, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে 1973 সালে সুষ্ঠু স্বাভাবিক ভোট হলেও আওয়ামী লীগ 2/3 বেশি আসন নিয়ে আসলে সরকার গঠন করতে পারত। মানে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিল। শেখ মুজিবুর রহমানের শাসনামলে তার বিরুদ্ধে আসলে বড় অভিযোগ ছিল দুইটা। একটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কবল থেকে এসে ভারতের গোলামিতে পরিণত হয়েছে এবং এটার জন্য কাজ করে যাচ্ছে শেখ মুজিবুর রহমান। মানে শেখ মুজিবুর রহমানকে ভারতের গোলাম বা ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আরেকটা হচ্ছে শেখ মুজিবুর রহমান স্বজনপ্রীতি করতেন। এই দুইটা অভিযোগ ছিল শেখ মুজিবুর রহমানের নামে এবং এটাকে আসলে খুব বেশি প্রচারণা করা করেছে বামপন্থীরা। মানে আপনারা জানেন যে তৎকালীন আমলের জাসদ, এমনকি শেখ মুজিবুর রহমানের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল এই জাসদ নেতারা বা জাসদ। এমনকি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে জাসদ নেতা সিরাজ শিকদারকে ক্রস ফায়ারের নাম দিয়ে হত্যা করেছেন। এমনকি 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয়, ঠিক এটাও আসলে শোনা যায় যে যারা এই হত্যাকাণ্ডের মূল মিশনে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু এটাও বলেছে যে এটা সিরাজ শিকদার হত্যাকাণ্ডের প্রতিশোধ। মূল কথাটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আকাশচুম্বী যেই জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তাতে ধস নামিয়েছিল এই বামপন্থীরা। এরপর 1996 সালে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে, ঠিক সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের দালাল তকমাটা কম ব্যবহার করা হলেও আরেকটা তকমা কিন্তু আওয়ামী লীগের নামে যুক্ত হয়, সেটা হচ্ছে ইসলাম বিরোধিতা। আওয়ামী লীগকে যে প্রমাণের ভিত্তিতে ইসলাম বিরোধী তকমা দেওয়া হতো সেটা হচ্ছে তৎকালীন সময়ে যেই নাটক সিনেমাগুলো তৈরি হতো মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে দাড়ি টুপির সাথে মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে দেওয়া হয়েছিল। মানে যেই নাটক সিনেমাগুলো তৈরি হতো সেখানে রাজাকার হিসেবে উপস্থাপন করা হতো দাড়ি এবং টুপিওয়ালা ব্যক্তিকে। আরেকটা কারণ হচ্ছে তৎকালীন সময়ে প্রথম আলো পত্রিকায় একটা রাজাকারের বিরুদ্ধে কার্টুন ছাপানো হয়েছিল এবং সেই কার্টুনটা এমনভাবে ছাপানো হয়েছিল যে দাড়ি এবং টুপি সহ একটা কুকুরের আকৃতিতে একটা রাজাকারের কার্টুন ছাপা হয়েছিল এবং এটা ছাপার কারণে আসলে তখন পুরো বাংলাদেশে একটা প্রচার হয়েছিল যে কুকুরের মাথায় টুপি দেওয়া হয়েছে। এছাড়া তৎকালীন সময়ে আসলে বামপন্থীরা আসলে আওয়ামী লীগের ঘাড়ে চেপে বসেছিল এবং এই আওয়ামী লীগের ঘাড়ে চেপে বসার কারণে এবং বামপন্থী যেসব লোকগুলো ছিল এদের বক্তব্যগুলো আসলে আওয়ামী লীগের বক্তব্য হিসেবে মানুষ চিহ্নিত করত বা এটাই কিন্তু প্রচার করা হতো। মূল কথাটা হচ্ছে বামপন্থীদের বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য হিসেবে নিয়ে প্রথম আলোর কর্মকাণ্ড আওয়ামী লীগের কর্মকাণ্ড হিসেবে নিয়ে আসলে সমালোচনাটা হয়েছিল। এরপর 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বামপন্থীরা আওয়ামী লীগের ঘাড়ে চেপে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং শেখ হাসিনাও বামপন্থীদেরকে সুযোগ তৈরি করে দিয়েছিল। এর কারণ হচ্ছে বাংলাদেশের যে মিডিয়া, এই মিডিয়া কিন্তু পরিপূর্ণভাবে বামপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। আর মিডিয়ার শক্তি আসলে দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এটা প্রত্যেকের জানা এবং এই বামপন্থীদের প্ররোচনায় এবং বামপন্থীদের চাপে
আওয়ামী লীগ এই যুদ্ধ অপরাধের বিচার শুরু করে এবং বিতর্কিত রায়ের মাধ্যমে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এখন অনেকেই বলতে পারেন যে জামাত কি 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেনি এবং এই বিচারটা আসলে তাদের প্রাপ্য ছিল না। বাস্তবিক অর্থে জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা 100% সত্য কথা। কিন্তু এই যুদ্ধ অপরাধ বিচারের নামে বা জামাত নেতাদেরকে যেই অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়েছে বা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সেই অপরাধগুলো এই জামাত নেতারা করেছে কিনা এটা কিন্তু প্রমাণ করতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছিল। জামাত নেতাদের বিরুদ্ধে যেই রায়গুলো হয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, যেই অভিযোগের মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই অভিযোগগুলো তারা যে করেছে এটা জনগণকে বোঝাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন আবার আপনারা বলতে পারেন যে যেহেতু জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন যেই প্রক্রিয়াই হোক তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়াটা আসলে এটা উচিত কাজে হয়েছে, কারণ ওই প্রক্রিয়া ছাড়া আসলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো যেত না। বাস্তবিক অর্থে এই যে বিচারের নামে যেই অঘটনটা ঘটানো হয়েছে বা বিচারের নামে তাদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এর দায়টা কিন্তু আসলে বামপন্থীদের ঘাড়ে পড়েনি, এর দায়টা পড়েছে আওয়ামী লীগের ঘাড়ে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, জামাত নেতাদের প্রথম রায়গুলো যখন বের হচ্ছিল তখন শাহবাগে যে শাহবাগীরা আন্দোলন করেছিল বা ইমরান এই সরকারের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনকে ঘিরে বা এই আন্দোলন করতে গিয়ে তারা যেই সব কর্মগুলো করেছে, এই প্রত্যেকটা কর্মের দায় কিন্তু আওয়ামী লীগের উপর গিয়ে পড়েছে। মানে এই যে শাহবাগে যেই সব এই বামপন্থীরা একত্র হয়ে বা শাহবাগীরা একত্র হয়ে যেই কর্মকাণ্ডগুলো করেছে, এগুলো সম্পূর্ণরূপে তাদের ইসলামের ঘৃণাটা ছড়িয়েছে। মানে এই যুদ্ধ অপরাধীদের বিচারের আগে জামাতকে কিন্তু কোনো আলেম সমাজ, বিশেষ করে এই যে কওমি আলেমরা কিন্তু টোটালে পছন্দ করতো না, মনে করতো জামাতের আকীদাই সমস্যা। কিন্তু এই শাহবাগীদের কর্মকাণ্ড সর্বশেষ আলেম সমাজকে পর্যন্ত ক্ষিপ্ত করে তুলেছিল। মানে এই শাহবাগীদের উদ্দেশ্য কিন্তু এই যুদ্ধ অপরাধের বিচার ছিল না, তাদের উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন ছিল এবং সেটা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগের ঘাড়ে চেপে বা আওয়ামী লীগকে অপরাধী বানিয়ে। মানে হচ্ছে তারা রাজাকারের বিচার চাইতে চাইতে তারা আস্তে আস্তে তাদের যে মূল প্ল্যান সেদিকেই হাঁটছিল, কারণ তারা মনে করেছিল তারা বাংলাদেশের সবচাইতে শক্তিশালী একটা সংগঠন হয়ে গিয়েছে। মানে তারা শেষ পর্যন্ত ইসলামের আইন কানুনগুলো নিয়ে আসলে কথা বলা শুরু করেছে, এগুলোর বিরোধিতা করা শুরু করেছে, আর এর পুরো দায় আওয়ামী লীগের ঘাড়ে চেপেছে। মানে আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী দলে তাদেরকে আখ্যায়িত করে দিয়েছে এই শাহবাগীরা। আর এই কারণে এই শাপলা চত্বরের এই যে ট্র্যাজেডি, এটা সংগঠিত হয়েছে। যারা আওয়ামী লীগ সমর্থক আছেন তারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে যে শত্রুতা দেখতেছেন, বা এই আওয়ামী লীগ 5 আগস্টের পর বিএনপির সমালোচনা না করে জামাতের সমালোচনা করছে, আবার জামাতও আওয়ামী লীগকে মারাত্মকভাবে শত্রু এবং হুমকি মনে করছে। যেই শাহবাগীদের ইন্ধনে, যেই শাহবাগীদের উস্কানিতে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কিন্তু 5 আগস্টের পর বহাল তবিয়তে আছে। মানে তাদের বিরুদ্ধে জামাতের কোনো অভিযোগ নেই, মানে আপনি একটা বক্তব্য শুনবেন না। কিন্তু জামাত আওয়ামী লীগকে শত্রু মনে করছে, আওয়ামী লীগ জামাতকে শত্রু মনে করছে, আর এই শাহবাগীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা বহাল তবিয়তে আছে। এই শাহবাগের ইন্ধনদাতা, এই শাহবাগে যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে, এরা কিন্তু এই ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলীতেও আছে এবং এরা কিন্তু এখন আওয়ামী লীগেরও বিরোধিতা করে। মানে মূল কথাটা হচ্ছে তাদের যে মূল স্বার্থ, এটা কিন্তু আওয়ামী লীগকে দিয়ে তারা হাসিল করেছে। কিন্তু তারা এখন কি বলছে, আপনারা যদি 5 আগস্টের পরে এই জুনায়েদ সাকির একটা বক্তব্য যদি শুনেন তাহলে বুঝতে পারবেন সে এই ব্যাপারটা নিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারের কাছে দাবি উঠিয়েছিলাম যে এই জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, সেটা আওয়ামী লীগ সরকার করেছে, এর দায় আমরা কেন নেব? মানে সম্পূর্ণরূপে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গিয়েছে। মানে মাঝখানে আওয়ামী লীগ এবং জামাতের শত্রুতা তৈরি হয়েছে এবং
এটা চিরশত্রুতাই হয়তো ভবিষ্যতে রূপ নেবে। এখন আপনারা বলতে পারেন যে এই বামপন্থীদের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর চাইতেও জামাতের সাথে সবচাইতে বেশি শত্রুতা কেন? এর মূল কারণ হচ্ছে বামপন্থীরাও কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন, জামাতও কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন। এখন বামপন্থীদের মূল যেই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আদর্শ রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা। আবার এটা যদি প্রতিষ্ঠা করতে হয় মানে বামপন্থীদের যে মূল ফিলোসফি এটা যদি জনগণের কাছে উপস্থাপন করে, তারা যদি রাজনীতি করে এবং সেই রাজনীতি করে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে তারা তাদের যে উদ্দেশ্য এটা হাসিল করতে পারবে না। তাই তারা বাংলাদেশের যেই মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলোকে তারা অনেক শক্তিশালী করেছে এবং এই মিডিয়াতে তারা অনেক শক্তিশালী এবং এটাকে ব্যবহার করে তারা ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতার কাছাকাছি যেসব দলগুলো রয়েছে এই দলগুলোর ঘাড়ে চেপে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে। এক কথায় বলতে পারেন যে জেনারেল শিক্ষা রয়েছে, এই জেনারেল শিক্ষা থেকে ইসলামিক যে আদর্শ বা ইসলামের ন্যূনতম যে শিক্ষা এই শিক্ষাটাকেও আসলে সম্পূর্ণরূপে উঠিয়ে দিতে চাইছে এই বামপন্থীরা এবং সেই প্ল্যানে তারা অনেকটাই সফল। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুরো শিক্ষা ব্যবস্থাকে আসলে তারা নিয়ন্ত্রণ করেছিল। আপনারা দেখেছেন যে কিভাবে পাঠ্যপুস্তকে এটা উঠানো হয়েছিল যে আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যেগুলোকে উৎসর্গ করা হয় বা যেই পশুকে জবাই করা হয় সেটাও হালাল, এমনভাবে উপস্থাপন করছে যাতে মানুষের কাছে বা সবগুলো ধর্মের মানুষ যারা ধর্ম সম্পর্কে ভালোভাবে বুঝে না তাদের মগজ দোলাইটা করতে পারে, সেই উদ্দেশ্যে আসলে এই জাতীয় লেখা বা এই জাতীয় বক্তব্য। আর জামাতও কিন্তু একই প্রক্রিয়ায় কাজ করছে। যেমন জামাত ছাত্র শিবিরের মাধ্যমে জেনারেল শিক্ষিত যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে ইসলামিক শিক্ষা বা ইসলামিক জ্ঞান দিয়ে তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম যাতে তারা পরিচালনা করতে পারে বা এই ছেলেগুলো যখন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম পরিচালনা করবে তখন কিন্তু এই বামপন্থী যে আদর্শটা এটা শিক্ষা ব্যবস্থায় বা রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে পরিপূর্ণভাবে কাজ করতে পারবে না। মানে এখানে জামাত যে ছাত্র শিবিরের মাধ্যমে যে ইসলামিক জ্ঞানটা এই জেনারেল শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিচ্ছে এটা সম্পূর্ণরূপে বামপন্থী আদর্শের বিপরীত। মানে তাদের যে পরিকল্পনা এটা কিন্তু এক হিসাবে নষ্ট করে দিচ্ছে এই জামাত বা শিবির। এখানে কিন্তু ইসলাম বা ইসলামিক যেই শিক্ষা এটাই হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। এখন অন্যান্য যেই ইসলামিক দলগুলো রয়েছে বিশেষ করে কওমি মাদ্রাসা যদি আপনি বলেন, এই কওমি মাদ্রাসার সাথে রাষ্ট্রীয় মেকানিজমের সাথে কোনো সম্পর্ক নেই। মানে কওমি মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় এবং রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রীয় মেকানিজমগুলো পরিচালনা করার যে শিক্ষা এই শিক্ষা কওমি মাদ্রাসায় দেওয়া হয় না। অতএব কওমি মাদ্রাসার সাথে এই বামপন্থীদের বিরোধ আসবে সর্বশেষ, কারণ তাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে জামাত এবং শিবির। এই জামাত শিবিরকে ঠেকাতে গিয়ে বা এই বামপন্থীদের পরবর্তী যে পরিকল্পনা যখন রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা যখন এই বামপন্থী আদর্শে গঠিত হবে তখন অটোমেটিকলি এই বিরোধটা চলে যাবে এই কওমি আলেমদের দিকে বা কওমি আলেমরা যেভাবে ইসলামিক শিক্ষাটা দিচ্ছে পরবর্তীতে তাদেরকে ধরা হবে, তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করে খুব সহজে দুর্বল করে দেওয়া যায় বা তাদেরকে সহজে কিন্তু আক্রমণ করা যায়। কিন্তু জামাত এবং শিবির যে পরিকল্পনায় হাঁটছে এদেরকে মোকাবেলা করা বামপন্থীদের জন্য সবচাইতে কঠিন এবং সবচাইতে জরুরি। আর এটাই হচ্ছে জামাতের সাথে বামপন্থীদের মূল শত্রুতা। এবং জামাত যেহেতু এমন কোয়ালিটিতে হাঁটতেছে বামপন্থীদের সবচাইতে বেশি ক্ষতি করছে বা তাদের আদর্শ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতের যেই মূল নেতৃত্ব এবং জামাতের মধ্যে যে যোগ্য ব্যক্তিগুলো ছিল তাদেরকে টার্গেট করে কিন্তু আক্রমণ করা হয়েছে বা ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং এর দায়টা আসলে সম্পূর্ণরূপে এই আওয়ামী লীগের উপর পড়েছে বা আওয়ামী লীগকে ব্যবহার করার কারণে এখন আওয়ামী লীগের সাথে এখন ইসলামপন্থী সবগুলো গ্রুপের সাথে আসলে মূল দ্বন্দ্ব। মানে কওমিদের সাথেও হেফাজতের সাথেও বা অন্যান্য ইসলামিক যেই দলগুলো রয়েছে যারা শিরক মুক্ত সবগুলো গ্রুপের সাথে আওয়ামী লীগের মারাত্মক শত্রু বানিয়ে দিয়েছে এই বামপন্থীরা। মূল কথাটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে ইসলাম বিরোধী দলে প্রতিষ্ঠা করা এবং ইসলাম বিরোধী বা আলেম বিরোধী এটা যে প্রতিষ্ঠা করেছে এটা কারা করেছে? করেছে বামপন্থীরা।
এখন যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা একটু হিসাব করে বলেন তো, আওয়ামী লীগের সবচাইতে বড় ক্ষতিটা কারা করেছে? এবং আওয়ামী লীগকে এই যে আলেম সমাজদের বিরুদ্ধে বা ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কারা? সত্যিকার অর্থে আওয়ামী লীগ কি ইসলাম বিরোধী, নাকি তাদেরকে এই বামপন্থীরা ইসলাম বিরোধী বানিয়ে দিয়েছে? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।